আজকে অফিস শেষ করে বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছে। রাত আনুমানিক 10টা বাজে। বাড়ি ফিরে এসে দেখি আমার বউ নীলা মেয়ে শ্রেয়াকে খাওয়ানোর চেষ্টা করছে। মেয়ে বারবার বলছে সে বাবার হাতে ছাড়া খাবে না। সমাজের 8-10টা অফিস করা লোকের মতো আমারও জীবন। আমি নীরব। একটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করছি। ছোট্ট পরিবার। আমার বউ নীলা ও 7 বছর বয়সের একমাত্র কন্যা সন্তান শ্রেয়া। এতে দুজনকে নিয়ে আমার পুরো পৃথিবী। অন্যান্য দিন অফিস শেষ করে বাড়ি ফিরতে 7টা কিংবা 7:30 বেজে যায়, কিন্তু আজকে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে মিটিং থাকার জন্য আজ একটু বাড়ি ফিরতে লেট হলো। ছোটবেলা থেকেই মেয়ে রাতের বেলা আমার হাতে ছাড়া খাবারই খায় না। সারাদিন যেখানেই থাকি না কেন, যাই করি না কেন, রাতে বাড়ি এসে মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে আমার দিনের সমাপ্তি হয়। বাড়িতে ঢুকতেই বউ অভিমানী সুরে আমাকে উদ্দেশ্য করে বলল, আগামীকাল থেকে অফিসে যাওয়ার সময় মেয়েকে সাথে নিয়ে যাবে। আমি আর পারবো না এই শয়তান মেয়েকে স্নান করাতে, নাস্তা করাতে, দুপুরে খাওয়াতে, স্কুলে নিয়ে যেতে। সারাদিন আদর যত্ন করি আমি, আর রাতের বেলা তার বাবা না হলে চলে না। বউয়ের কথায় আমি মেয়েকে মুচকে হেসে কোলে তুলে নিয়ে পড়লাম, এমন করে বলো না তো, ছোট্ট মামুনি আমার, তার একটাই তো আবদার, তাই না? রাতের বেলা আমার হাতে খাবে। তো কি হয়েছে? কথা বলতে বলতে অফিসের ব্যাগটা বউয়ের হাতে দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে ডাইনিং টেবিলে এসে বউয়ের সামনে বসলাম। দেখলাম বউ এখনো মুখ গোমড়া করে বসে আছে। নীলার প্লেটে খাবার তুলতে তুলতে বললাম, কি রাগ একটু বেশি হচ্ছে? নীলা রাগের সুরে বলল, রাগ হচ্ছে না, হিংসা হচ্ছে। বিয়ের 1 বছর পর মেয়ে হলো, এরপর থেকে তো তুমি আমায় ভালোই বাসো না। নিজের সবটুকু সময় মেয়ের জন্য। আমাকে একটু ভালোবাসলে কি হয়? নীলার কথায় আমি একটু মিষ্টি হাসিতে বললাম, তাহলে চলো আমরা আরেকটা বাচ্চা নিই। এবার যদি একটা ছেলে হয় তাহলে তোমাকে ভালোবাসবে। আমি যেমন মেয়েকে ভালোবাসি, তুমি তেমন ছেলেকে ভালোবাসবে। যেমন মেয়ে আমাকে ভালোবাসে, ছেলে তেমন তোমাকে ভালোবাসবে। টিট ফর ট্যাট। আমাকে তো পাগল পেয়েছো। ছেলে না হয়ে যদি মেয়ে হয়, এই যে এখনো তোমার ঘরে আমার একটু জায়গা রয়েছে, মেয়ে হলে ওই জায়গাটাও হয়তো থাকবে না। তুমি থাকবে তোমার 2 মেয়েকে নিয়ে। নীলার কথায় আমার খুব হাসি পেল। আস্তে আস্তে বললাম, তা ঠিক বলেছ। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে দুজনে টিভি দেখতে বসলাম। আগামীকাল রবিবার। আমাদের মতো চাকরিজীবীদের জন্য আজকের রাতটা আর আগামীকালের সারাটা দিন পরিবারের জন্য। সারাদিন অফিস করে বাড়ি এসে কোনো রকমে দুটো খেতে পারলেই ঘুম। তার মধ্যে একমাত্র মেয়ে তো আছেই। নীলা কিন্তু ভুল কিছু বলেনি। সত্যি এখন আর নীলাকে খুব একটা সময় দেওয়া হয় না। টিভিতে সিনেমা চলছে, আমি সোফায় বসে, আমার সামনে নিচে নীলা বসে আছে। আমি মেয়ে মানুষের মতো নীলার মাথায় তেল দিয়ে দিয়েছি, আর দুজনে সংসারে বিভিন্ন বিষয়ে কথা বলছি। এভাবেই রাত প্রায় 2টা বেজে গেল। দুজনেরই ভীষণ ঘুম পাচ্ছে। টিভি অফ করে দুজনেই বেডরুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আজ সারাটা দিন বউ বাচ্চাকে নিয়ে সুন্দর একটা দিন পার করে বিকেলে বের হয়ে এদিক সেদিক একটু ঘোরাফেরা করে রাতের খাবার হোটেলে খেয়ে হোটেল থেকে বেরো হচ্ছে। এমন সময় সামনে দিয়ে একটা রিক্সা যাচ্ছে। রিক্সায় বসা মেয়েটা আমার দিকে গভীর চাহনিতে দেখতে দেখতে চলে গেল। আমিও কিছুক্ষণের জন্য যেন নিস্তব্ধ হয়ে গেলাম। প্রায় 9 বছর পর ওই মায়াবী চোখের দেখা পেলাম। নীলাকে কোনো কিছু বুঝতে না দিয়ে নিজের মতো বাড়ি ফিরে এসে শ্রেয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যালকনি থেকে বসলাম। নীলা পাশে এসে দাঁড়িয়ে পড়ল। এই যে স্যার, চা নিয়ে আসবো? আমি হ্যাঁ সুরে মাথা নাড়ালাম। কিছুক্ষণ পর নীলা 2 হাতে 2 কাপ চা নিয়ে ব্যালকনিতে আসলো। ব্যালকনিতে আমার সামনের চেয়ারে নীলা বসতে যাবে, এমন সময় আমি একটু গম্ভীর স্বরে বললাম, তুমি ভেতরে গিয়ে ঘুমাও, আমি একটু একা থাকতে চাই। আমার কথা শুনে নীলা একটু শকড হলো। আমার হঠাৎ কি হলো বুঝতে না পেরে আমাকে প্রশ্ন করলো, কিছু হয়েছে কি? আমি নীলার কথায় উত্তর না দিয়ে একটা সিগারেট ধরালাম। নীলার মনে হয়তো অনেক প্রশ্ন, তবে আমার চোখে মুখের দিকে তাকিয়ে
সেই সব প্রশ্ন করার সাহস নীলার আর হলো না। মনে পড়ে গেল আজ থেকে 9 বছর আগের কথা। ইউনিভার্সিটি লেখাপড়া শেষ হওয়ার পর আমি যখন বিসিএস নেওয়ার প্রস্তুতির জন্য চেষ্টা করছি, বিসিএস দিয়ে বড় একটা পোস্টে চাকরির স্বপ্ন দেখছি, তখনই আমার জীবনের সব আলো নিভিয়ে দিয়ে যে মেয়েটা আমার জীবন থেকে চলে গেল দেশের বাইরে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, 9 বছর পর আজ হঠাৎ তাকে অপ্রত্যাশিতভাবে দেখে কেমন একটা বিষণ্ণ যেন ভরে গেছে আমার মন। রিয়ার সাথে ইউনিভার্সিটি লাইফে পরিচয় হয়, তারপর 3 বছরের প্রেম। সেই প্রেমের সম্পর্ক নষ্ট করে দিয়ে রিয়া চলে গেল দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য। আমি অন্ধের মতো ভালোবাসতাম রিয়াকে, কত করে বোঝালাম চলো দুজনে মিলে বিসিএস এর প্রস্তুতি নিই, কিন্তু রিয়া আমার কথা মানল না। আমার সঙ্গে সম্পর্ক শেষ করে কানাডায় চলে গেল। সেখানে গিয়ে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সেখানেই সেটেল হতে চায়। আমি নাকি রিয়ার জীবনে জাস্ট একটা প্রেমিক, ওর একটা প্রেমিকের দরকার ছিল, ছিলাম আমি। আমাকে নিয়ে তার কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনাই নেই, সুতরাং আমি যেন আমার পথ দেখে নিই। প্রথমে কিছুদিনের জন্য এসব মানতে কষ্ট হলেও বাড়ি থেকে যখন জোর করে নীলার সঙ্গে আমার বিয়ে দিল, তখন আস্তে আস্তে নিজেকে মানিনি। আজ নীলার সাথে আমার সংসার করছি, ভালোই আছি, সুখে আছি। এমনটা নয় যে আমি রিয়াকে ভুলে গেছি। মাঝে মাঝে মনে হয়, যখন মনে হয় তখন নীলা আর শ্রেয়াকে নিয়ে বেশি বেশি টাইম পাস করি, যেন রিয়াকে ভুলে থাকি। কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এভাবে হঠাৎ আজ দেখা হয়ে যাবে। সারাত ব্যালকনিতে বসে বসে 1 প্যাকেট সিগারেট শেষ করলাম। সকালবেলা বিছানায় এসে ঘুমালাম। আজ সোমবার, আজকে অফিস ছুটি, তাই সারাদিন এক প্রকার ঘুমিয়েই দিন শেষ করলাম। মনের মধ্যে বিষণ্ণ আর উদাসীনতার ঝড় বইছে, কোনো কিছুতেই মন টিকছে না। সন্ধ্যাবেলা শ্রেয়াকে পড়াতে বসেছি, এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো। হ্যালো নীরব, আমি রিয়া বলছি। কিছু বলবে? তোমাকে কি ডিস্টার্ব করলাম ফোন দিয়ে? ঠিক ডিস্টার্ব নয়, তবে বলতে পারো একটু অবাক হলাম। 9 বছর পর তোমার ফোন পেলাম। একবার দেখা করতে পারবে? প্রয়োজন কি? হ্যাঁ, একটু প্রয়োজনীয়ই বটে। আচ্ছা, আমি তাহলে তোমাকে একটা ঠিকানা এসএমএস করছি, যদি পারো তো ওখানে চলে এসো। ফোনটা রেখে দিতেই নীলা এসে প্রশ্ন করলো, কে ফোন করেছিল? কথা বলার ধরন দেখে তো মনে হলো না পরিচিত কেউ। মুখটা শুকনো করে উত্তর দিলাম, পরিচিত কেউ না, আবার অপরিচিত কেউ না। মানুষটার সাথে কিছু হিসাব নিকাশ বাকি আছে, যাই হিসাবটা একটু শেষ করে আসি। তুমি শ্রেয়াকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিও। এই বলি আমি ঠিকানা মতো হোটেলে গিয়ে দেখি আমার আগেই রিয়া এসে উপস্থিত, চোখ মুখ শুকনো, মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি হাতের ইশারায় বসতে বলে প্রশ্ন করলাম, কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে তোমার কি লাভ বলো? গতকাল তো দেখলাম তুমি ভালোই আছো, সুন্দরী বউ, বাচ্চা, সব কিছু নিয়ে সুখেই আছো তাহলে। হ্যাঁ, লুকাবো না, ভালোই আছি, অনেক সুখে আছি। আমার কথা শুনে রিয়া আমার হাতে হাত রেখে পড়ল। এখনো ভালোবাসো আমায়? রিয়ার হাতটা শক্ত করে ধরে পড়লাম। হ্যাঁ, ভালোবাসি। আমার কথা শুনে রিয়ার চোখে মুখে কেমন একটা চমকে যাওয়ার ভাব এলো। রিয়া বলল, তাহলে আমাকে আপন করে নাও, বিয়ে করে নাও। আমি এখনো বিয়ে করিনি, আমি শুধু তোমাকেই ভালোবেসে গেছি। ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তোমাকে ছেড়ে যাওয়ার পর আমি সব বুঝতে পেরেছি আমি আসলে তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু আমার যে বউ বাচ্চা আছে, তাদের কি করব? তোমার বউ বাচ্চা আছে এতে আমার কোনো অসুবিধা নেই। যদি তোমার বউয়ের অসুবিধা হয় তাহলে তুমি চাইলেই তোমার বউকে ডিভোর্স দিতে পারো। খরচ যা হবে তা আমি বহন করতে পারবো। রিয়ার কথা শুনে ওর হাতটা ঝটকা মেরে আমার হাতে গুছিয়ে নিলাম। তারপর বললাম, একটু অভিনয় করে দেখলাম, বুঝেছ?
অভিনয় করতে কেমন লাগে। তুমি তো আমার সাথে 3 বছর অভিনয় করেছো। রিয়া একটু অবাক হয়ে বলল, মানে? হ্যাঁ, তুমি যেমন 3 বছর আগে অভিনয় করেছো, আজ আমি করলাম। হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার কোনো খোঁজখবর আমি রাখিনি? বিদেশে লেখাপড়া করতে গিয়ে ওখানকার একটা ছেলের সঙ্গে প্রেমের অভিনয় করে তার সঙ্গে লিভ ইনে থেকেছো, তারই খরচে। লেখাপড়া শেষ হওয়ার পর ওই দেশেরই এক বড়লোক ছেলের সঙ্গে বিয়ে করে কিছুদিন সংসার করে তার নামে কোর্ট কেস করে ডিভোর্স নিয়ে ক্ষতিপূরণের টাকা উসুল করে দেশে এসে ভাবছো আমার সঙ্গে চিটার বাটপারি করবে, তাই তো? বিয়ে, সংসার, বাচ্চা এইসব নিয়ে সুখে থাকা শুধুমাত্র আমার স্ত্রী নীলাদের মতো মেয়েদের কপালে আছে। বিয়ের আগে নীলা খুব ভালো করে জানতো তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি পরিষ্কার করে তাকে বলে দিয়েছিলাম কোনোদিন ভালোবাসতে পারবো না। তারপরও নীলা আমাকে বিয়ে করে তার ভালোবাসা দিয়ে নতুন করে বাঁচতে শিখিয়েছে। যেখানে তুমি আমাকে ভালোবেসে স্বপ্ন দেখিয়ে নিজের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার সময় এক প্রকার মেরে ফেলেই আমাকে রেখে গেছিলে। যাওয়ার সময় কি যেন একটা বলেছিলে, ক্যারিয়ার। ক্যারিয়ার, তাই তো? বলেছিলে ক্যারিয়ার থাকলে আমার মতো ছেলে নাকি তুমি কেজি দরে কিনতে পারবে। তাহলে কোথায়? তুমি তো এখন নাম করা অ্যাডভোকেট। কেন কেজি দরে কোনো একটা ছেলেকে আমাকে কেন ফোন দিয়ে ডাকলে তুমি? হ্যাঁ, আমার কথা শুনে রিয়া কান্না করে দিল। রিয়ার কান্না দেখে আমি হো হো করে হাসতে হাসতে বললাম, তোমার এই চ্যাচকাতনি কান্নাতে ভার্সিটি লাইফে করেছি, এখনো তো করবো না। একটা কথা মনে রেখো, ছোট্ট একটা জীবন, এই জীবনে বেঁচে থাকার জন্য বর্তমানে কেরিয়ারের সাথে সুন্দর একটা ভালোবাসার মানুষও লাগে। মনে রেখো, সময়টা 2025। এখন মানুষ 2 মুঠো ভাতের অভাবে মরে না, এখন মানুষ পড়ে ভালোবাসার অভাবে। আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমার সবটা জানতে। তুমি এটাও জানতে তুমি আমাকে বিয়ে করলে 2 মুঠো ভাতের অভাবে তুমি থাকতে না, আর ভালোবাসার অভাব তো কোনোদিন ছিলই না। কথাগুলো বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার সময় একবার পিছনে ফিরে রিয়ার দিকে তাকালাম আর মনে মনে বললাম, শূন্যস্থান আজীবন শূন্যই থাক, তবু ভুল মানুষ দ্বারা পূর্ণতা না পাক। রিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে আগে রিয়ার নাম্বারটা ব্লক করলাম। তারপর 2টা ফুলের বুফে কিনে বাড়ির দিকে রওনা হলাম, একটা নীলার জন্য আর অন্যটা শ্রেয়ার জন্য। আমি খুব ভালো করেই জানি মেয়েটা এখনো ঘুমায়নি। যত রাতই হোক না কেন সে জেগে থাকবে, আমার হাতে খাবে, তারপর ঘুমাবে।